আপনাকে স্বাগত প্রিয় দর্শক, আজকে আলোচনার দর্শক আপনারা পরিচিত হলেন। আমরা আলোচনা যাব, যেরকমটি আমরা বলেছি, আজকে আলোচনা বিষয় শ্রমিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য। কে শুরু করতে চান? অতন ভাই যদি শুরু করতে চান। 6 আবার 2013 থেকে সংশোধন হয়েছে, এই আইনে আসলে কি আছে শ্রমিকদের অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে? ধন্যবাদ রুবাইন ভাই এই আলোচনার জন্য। তবে শ্রম আইনের যদি নামটাই শোনেন আগে, তাহলে দেখবেন যে আইনের নাম দিয়েছে শ্রম আইন 2006। তার মানে হচ্ছে যিনি শ্রম দিচ্ছেন এই সকলের জন্য এই আইন। এই আইনের যে সংজ্ঞা 265-তে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে কে শ্রমিক এবং কে শ্রমিক না। তবে রতনদা যে কথাটি বলেছেন যে এই শ্রম আইনের শুরুতেই একটি কথা বলে দেওয়া হয়েছে যে কারা এই আইনের বাইরে আছেন। সুতরাং আমাদের দেশের ফর্মাল সেক্টরকে যদি বলি, যেটা ইন্ডাস্ট্রি বেস শ্রমিক, তাদের জন্যই এই আইনের বিভিন্ন সুবিধার কথা বলা হয়েছে। কিন্তু এর একটি বড় অংশ যারা শ্রম আইনের বাইরে, তারা কিন্তু এই আইনের আওতায় আসেননি, প্রথম। দ্বিতীয়ত, যারা এই আইনের মধ্যে আছেন তাদের জন্য কি আছে? তাদের জন্য এই আইন কর্মঘন্টার কথা বলে দিয়েছে, কতক্ষণ কাজ করবেন, কতক্ষণ ওভারটাইম করবেন, কত সময় নিয়োগের সাথে সাথে নিয়োগপত্র পাবেন, তার যে কর্মস্থল সেখানে যদি নিরাপত্তা নিয়ে কোনো কিছু থাকে, তিনি তার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাবেন, তিনি সংগঠিত হওয়ার অধিকার পাবেন, এবং তিনি যদি সংগঠিত হন তাহলে তিনি তার দাবিনামা কিভাবে উপস্থাপন করবেন, এবং এই সংগঠিত হওয়ার প্রক্রিয়ায় কোনো যদি বাধা আসে তাহলে তার যে চাকরির যে শর্তগুলো সেভাবে কিভাবে সংরক্ষিত হবে। এবং সর্বোপরি এই শ্রম আইনে অসৎ শ্রম আচরণ বলে শ্রমিকের জন্য যেরকম আচরণের কথা বলে দেওয়া হয়েছে যে তার জন্য কি কি আচরণ অসৎ শ্রম আচরণ, ঠিক একইভাবে মালিকের জন্য বলে দেওয়া হয়েছে কি কি আচরণ একজন মালিকের জন্য অসৎ শ্রম আচরণ। এই সবকিছু মিলিয়ে শ্রম আইনের মধ্যে সর্বোপরি তার ছুটি, তার কম্পেনসেশন, দুর্ঘটনা হলে তিনি কি কি পাবেন, এবং কিভাবে তিনি সংগঠিত হয়ে তিনি তার দাবিনামা উপস্থাপন করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু শ্রম আইনে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন, আপনার এলাকায় আপনি যদি একটি কোনো ফৌজদারি অপরাধের মধ্যে কেউ যদি জড়িয়ে পড়ে, সাথে সাথে আপনি থানায় যেতে পারতেছেন, আপনি কোথায় যেতে পারতেছেন, আপনি একটা কোর্টে যেতে পারতেছেন। কিন্তু একজন শ্রমিক যদি মজুরি থেকে বঞ্চিত হয়, সে যদি সিলেটেই তার মজুরি থেকে বঞ্চিত হয়, তাকে মামলা করার জন্য আসতে হয় চট্টগ্রামে। এই আইনের মধ্যে তার অধিকারের কথা যতভাবেই বলা থাকুক না কেন, রতনদা যে কথাটি বলেছেন সেটা যদি এক্সারসাইজ করতে যান, তাহলে কত দূরে এসে আপনাকে সেই এক্সারসাইজের কথা। জি, অনেক ধন্যবাদ। আমরা শুনবো বিজেএম এর সহসভাপতি শহীদুল আজিম, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে রতন ভাই যে কথাটা বললেন, আমার শ্রম আইন শুরু হয়েছে শ্রমিকের কর্তব্য নিয়ে, অধিকারের কথা কোনো বলা হয়নি। তা আমি তো দেখি আমাদের যত আইন আছে শ্রম আইনে ম্যাক্সিমাম শ্রমিকের পক্ষেই সব। আর আমাদের কন্ডিশন হচ্ছে, আমাদের শ্রমিক মালিকের কন্ডিশন হয় কি জন্য? একটা হলো যে তাদের অধিকার আর কর্তব্য যখন দেখা যায় সমান তালে না চলে, তখন কিন্তু প্রবলেমটা সৃষ্টি হয়। আমাদের এখানে যারা আছেন, যারা আমাদের শ্রমিকদের নেতা যারা আছেন, বা এটা সবারই দায়িত্ব, সরকারি দায়িত্ব, আমিও দায়িত্ব রাখতে চাই না, আমাদের এই সচেতনতার জন্য আমাদের কাজ করা উচিত। আমাদের যে শ্রমিকদের ইউনিয়নের যে তিক্ত অভিজ্ঞতা আছে, সেটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না। এটা সময় লাগবে, আস্তে আস্তে হবে। আপনি একটা উদাহরণ দিই, গত 12 বছরে কিন্তু আমাদের 138টা ইউনিয়ন ছিল, এই 1.5 বছরে আর 300 ইউনিয়ন হয়েছে। এটা একটা শুভ লক্ষণ। আমরা কনস্ট্রাকটিভ ইউনিয়ন হলে কোনো অসুবিধা নেই। যেটা আমার সম্পত্তির ভাঙচুর হবে, জ্বালা পোড়া হবে, এসব শ্রমিক আমাদের ইউনিয়ন আমাদের প্রয়োজন নেই। আমরা চাই কোনটা শ্রমিকের অধিকার নিবে, সে আমাকে উৎপাদনটা বুঝিয়ে দিবে, সমান তালে চলবে, তারা দেখবেন কোনো মালিক আছে কোনো সামঞ্জস্য থাকবে না। জি, অনেক ধন্যবাদ।